আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? মডেল টেস্ট দিছেন? কি অবস্থা? মডেল টেস্টের খবর কি? কেমন কি পাচ্ছেন? ওকে, মাত্র ৪৫ জন। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন? আজ 97 মানে? আমার ফোনটা তো। ও 97 পাইছেন? আলহামদুলিল্লাহ। পরীক্ষায়? খুব ভালো, খুব ভালো। আপনি এখনকার মডেল টেস্টে ৯৫, ১০০ পাওয়া অনেক ভালো। আমার অভিজ্ঞতা আমি এরকমেরই পাইতাম। তারপরে যেই বছর পিলি টিকলাম, এরকমেরই পাইতাম, টিকতাম। বুঝছেন? আপনারা কিন্তু টিকবেন ইনশাল্লাহ। 43 না? 43। ওয়ালাইকুম আসসালাম। প্রিলিমিনারি কি? বৃত্ত ভরাট। বৃত্ত ভরাট নিয়ে কিছু বলবো তাই? আপনারা খেলা দেখবেন না আজকে? আপনারা কিন্তু এত চাপ নিবেন না, বুঝছেন? খেলাও দেখবেন। বৃত্ত ভরাট নিয়ে কিছু খেলাও দেখবেন, বুঝছেন? বাংলা এবং ইংরেজি সাহিত্য বাদ দিয়ে দিচ্ছেন, বিগত গুলো পড়ে যান। ওই যে সৌমিত্র শেখরের যে বইটা আছে না, সৌমিত্র শেখরের যে বইটা, ওটা যে ওই প্রিলিমিনারির জন্য করা হয়েছে, ওই বইটা কিন্তু ভালো। ওই যে কোশ্চেন গুলো দেয়া আছে, শুধুমাত্র গুরুত্বপূর্ণ কোশ্চেন গুলো দেয়া আছে। আর হলো আপনার ওই যে লিখিত কোশ্চেন গুলো দেয়া আছে, পারলে ওই কোশ্চেন গুলো পড়ে দেন। ভালো হবে, খুব ভালো হবে। বাদ দিয়েন না, কিছু বাদ দিয়েন না। বাদ দিবেন না। প্রয়োজনে পৃষ্ঠা উল্টাবেন, তাও বাদ দিবেন না। ওই টপিকটা গিয়ে পৃষ্ঠা উল্টায় যাবেন, তবুও বাদ দিবেন না। বাদ দেওয়ার কিছু নাই। ঠিক আছে, তবে আপনারা ইয়া করেন, এই কঠিন সহজ মিলে মডেল টেস্ট দিন। যেগুলো বেশি কঠিন ওগুলো আবার, ওগুলো একটু এড়িয়ে যান প্রয়োজনে। বেশি কঠিন যেগুলো, কিছু কিছু মডেল টেস্ট আছে যে বাজারে, এগুলো খুব কঠিন। সহজ যেমন এসুরেন্স, তারপরে হলো আপনার বিশেষ তথ্য, বিশেষ বিশেষ সংখ্যা, এগুলো একটু সহজ, এগুলো একটু, এগুলো দিয়ে একবার। ঠিক আছে, 120, 30 এত পাওয়া লাগে না। 90, 95, 100, 150 খুব ভালো নম্বর। খুব ভালো নম্বর। চাপ নিবেন না, চাপ নেওয়ার কিছু নাই। অডিটর পরীক্ষার জন্য ঢাকা যাওয়া ঠিক হবে কেন না? চাপ নিবেন কেন? চাপ নেওয়ার কিছু নাই, পরীক্ষা দিয়ে যান। ঢাকায় এসে পরীক্ষা দিয়ে যান। অবশ্যই পরীক্ষা দিবেন। কারণ অডিটর পরীক্ষা, অডিটরের চাকরি কিন্তু অনেক ভালো, অনেক ভালো চাকরি। আপনি যদি এটা জয়েন করবেন 11তম গ্রেডে, 11তম গ্রেডে হয়, 11তম গ্রেডে জয়েন করবেন, এরপরে 2 বছর পর একটা পরীক্ষা হয়, পরীক্ষা হওয়ার পরে আপনি চলে যাবেন 10ম গ্রেডে। সে এরপরে 9ম গ্রেডে। এরপর ধাপা ধাপ প্রমোশন হয়, প্রচুর প্রমোশন এখানে। কনফিডেন্স মনিটরিং বইটা কেমন আমি দেখি নাই ভাই। ওকে। কুমিল্লা ইকুয়াল টু মেঘনা, আর ফরিদপুর ইকুয়াল টু, এটা কি ঘোষণা করছে আজকে? পদ্মা ডিভিশন বাই প্রাইম মিনিস্টার আজকে ঘোষণা করছে নাকি? পদ্মা ডিভিশন কি আজকে ঘোষণা করছে? আজকে তো খবর জানি না, আজকে তো করার কথা না, আজকে তো বৃহস্পতিবার না। আজকে তো নিকারের বৈঠক হওয়ার কথা না, নিকারের বৈঠক তো হয় মঙ্গলবার। 95, 100 পেলে কি চলে? হ্যাঁ চলে। খুব ভালো, বিসি সেন্টার। 95, 100 ভালো নম্বর। কারণ আপনার এখনকার অ্যাটমসফেয়ার আর তখনকার অ্যাটমসফেয়ার দুইটা কিন্তু ভিন্ন জিনিস। এখনকার অ্যাটমসফেয়ার হলো আপনি কিন্তু টিক দেন, ভালো করে প্রশ্ন পড়েন না, আপনার এখানে বিভিন্ন সাউন্ড থাকে, বিভিন্ন প্রবলেম থাকে। কিন্তু আপনি ওখানে তো আরো সিরিয়াসলি পরীক্ষা দিবেন, এবং পরিবেশটা সুন্দর থাকবে। তারপরে আপনি 7 দিন আরো পড়বেন না? এই 7 দিন কিন্তু আরো পড়বেন, এই যে পরীক্ষা দিচ্ছেন না,
এই কোশ্চেনগুলো কিন্তু আপনার মনে থাকবে, বুঝছেন? আপনি তো 7 দিনে আরো মিনিমাম আরো কমপক্ষে তো 7টা মডেল টেস্ট দিবেন। এই 7টা মডেল টেস্টে আপনি 1400 কোশ্চেন শিখবেন না? তো আপনি কেন কেন ঘাবড়াচ্ছেন? ভালো পরীক্ষা হবে ইনশাল্লাহ। যারা আমি বললাম আপনি নিশ্চিন্ত থাকেন, যারা আপনি 41তম পরীক্ষার পর থেকে এখন পর্যন্ত পড়াশোনার টাচে আছেন, ক্লাস করতেছেন, পরীক্ষা দিচ্ছেন, বাসায় পড়তেছেন, খবর রাখতেছেন, ফেসবুক খবর রাখতেছেন, কোন গ্রুপে কি বলে, এই যে খবর রাখতেছেন, তারা কিন্তু আসলে ভালো পরীক্ষা দিবেন। শুধু শুধু ভয় পাচ্ছেন, অনেক ভালো পরীক্ষা হবে ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া, 1 উইক যাবৎ কিছুই পড়তে পারছি না, আল্লাহ ভরসা আগামী 1 উইক পড়েন। ফার্স্ট টাইম যারা বিসিএস তাদের উদ্দেশ্যে কিছু বলেন ভাই। হ্যাঁ, তাদের উদ্দেশ্য হলো আপনারা পারলে কোচিং এ 2-1টা মডেল টেস্ট দেন। কোচিং এ যদি দিতে না পারেন, আপনারা নিজেরা যে প্রশ্নগুলো আছে সেগুলো নিজেরা নিজেদের মতো করে সিরিয়াসলি পরীক্ষা দেন। সিরিয়াসলি পরীক্ষা দেন তাহলে। যত রাজের আজাইরা প্রশ্ন কই থেকে দিচ্ছে টেনে বের করে, হ্যাঁ ওই থাকবেই, সব জায়গায় আজাইরা প্রশ্ন থাকবে। এটা ওখানেও থাকবে, নাইমের পরীক্ষাও আজাইরা কোশ্চেন থাকবে, বিসিএস ও তো অনেক আজাইরা কোশ্চেন হয় না? সব মিলে আজাইরা কোশ্চেন, কোশ্চেন ভুল থাকবে, এটা স্বাভাবিক মেনে নেবেন। কোশ্চেনে ভুল থাকা, আজাইরা প্রশ্ন হওয়া, কঠিন হওয়া, সহজ হওয়া, এগুলো এগুলো পরীক্ষার প্যাটার্নই এটা। এরকমেরই পরীক্ষা হয়, সাধারণত এরকমেরই হয়। এবং 38তম 36তম তো এরকমের হয়ে আসছে, 38-36 কোশ্চেন এরকমেরই হয়েছে। সো ইয়া হওয়ার দরকার নাই, টেনশন নেওয়ার দরকার নাই। আপনারা কিন্তু, সত্যি বলছি, আপনি অনেক ভালো পরীক্ষা দিবেন ইনশাল্লাহ। আগামী 7 দিন অনেক পড়বেন, অনেক, দেখবেন অনেক পড়াশোনা হবে। 7 দিনে কম না, 7 দিনে 70 ঘন্টা, এই জায়গার কথা। ওকে, রেডি? আমরা আসি একটুখানি সাধারণ জ্ঞানে, একটু আসি। সাধারণ জ্ঞানে হলো, আমি আগেই বলছিলাম আপনাদের বাংলাদেশ বিষয়গুলিতে কমপক্ষে 50% কোশ্চেন হয় বিগত, আর বাকি যে 50% হয় সেগুলো একটু দেখে রাখে কি কি হয়। যেমন একটা বিষয় হলো মন্ত্রণালয়, বিসমিল্লাহ, মন্ত্রণালয়, এই মন্ত্রণালয় সংক্রান্ত প্রশ্ন হয়ে থাকে। একবার আসছিল বাংলাদেশ এক্রিডিটেশন বোর্ড, এটা কোন মন্ত্রণালয়ের অধীনে, এটা পরীক্ষা আসছিল। তাহলে সেক্ষেত্রে মন্ত্রণালয় বাংলাদেশে কিন্তু 43টি, 43টি মন্ত্রণালয়। যদি প্রশ্ন আসে মন্ত্রণালয় ও বিভাগ, মন্ত্রণালয় ও বিভাগ, এই দুইটা একত্রে বললে হলো 58টি। মন্ত্রণালয় বিভাগ হলো 58টি, শুধু মন্ত্রণালয় 43টি। আর শুধু এই মন্ত্রণালয় বিভাগ, মন্ত্রণালয় ও বিভাগ 12টি, এটা হলো মুজিবনগর সরকারে। মুজিবনগর সরকারে, মুজিবনগর সরকারের মন্ত্রণালয় বিভাগ হলো 12টি। আর এই মন্ত্রণালয় বিভাগে মন্ত্রী, মন্ত্রী হলো 49 জন। এখানে মনে রাখবেন 3 জন টেকনোক্র্যাট, 3 জন টেকনোক্র্যাট। আমি লাস্ট ক্লাসে মনে একটু অসঙ্গতি ছিল। 3জন টেকনোক্র্যাট। এক হলো শামসুল আলম, যিনি সর্বশেষ হয়েছেন, শামসুল আলম পরিকল্পনা প্রতিমন্ত্রী হয়েছেন। মোস্তফা জব্বার, মোস্তফা জব্বার, এগুলো নাম আসে না কখনোই। আর একজন হলেন ইয়াফেস ওসমান, ওই যে শওকত ওসমানের ছেলে, ইয়াফেস ওসমান, বিজ্ঞান ও প্রযুক্তি। এই 3জন হলেন টেকনোক্র্যাট মন্ত্রী। আর মনে রাখবেন নারী মন্ত্রী হলো উপমন্ত্রী 3 জন, 3 জন হলেন উপমন্ত্রী। হ্যাঁ, কি হয়েছে? কি কি 50 রিসেন্টলি ফোন দিয়ে নে, আবার ফোন দে, ফোন দিয়ে জিজ্ঞেস কর। এরপর হলো 3 জন উপমন্ত্রী, এবার 5 জন হলো নারী মন্ত্রী, 5 জন নারী মন্ত্রী, নারী মন্ত্রী 5 জন। প্রাইম মিনিস্টারের অধীন, পিএম এর অধীন 5টি দপ্তর, পিএম এর অধীন হলো 5টি দপ্তর, প্রধানমন্ত্রীর অধীনে 5টি দপ্তর। একটা হলো মন্ত্রী পরিষদ বিভাগ, সবসময় তার থাকে মন্ত্রী পরিষদ বিভাগ। সশস্ত্র বাহিনী বিভাগ, সশস্ত্র বাহিনী বিভাগ, সশস্ত্র বাহিনীর প্রধান কিন্তু সর্বাধিনায়ক, যদি বলে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক, তাহলে কিন্তু রাষ্ট্রপতি। তাহলে মন্ত্রী পরিষদ বিভাগ, সশস্ত্র বাহিনী বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, তারপরে হলো জনপ্রশাসন মন্ত্রণালয়, আরেকটা বিদ্যুৎ মন্ত্রণালয়, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ, বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ। এই 5টি মন্ত্রণালয় বিভাগ প্রাইম মিনিস্টারের অধীনে। একটা হলো মন্ত্রী পরিষদ বিভাগ, আর একটা সশস্ত্র বাহিনী বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, জনপ্রশাসন, বিদ্যুৎ মন্ত্রণালয়।
ধর্ম মন্ত্রণালয় কিন্তু প্রধানমন্ত্রী না, মনে রাখবেন। ধর্ম কিন্তু প্রতিমন্ত্রীর মর্যাদায় তিনি ছেড়ে দিয়েছেন। তারপরে মহিলা ও শিশু বিষয়ক, এটাও প্রতিমন্ত্রী মর্যাদায় ছেড়ে দিয়েছেন। অনেকে এই দুইটাকে মিলে 7টি বানায়, আসলে 5টি। প্রাইম মিনিস্টারের অধীন মন্ত্রণালয় বিভাগ হলো 5টি। 5টি। তারপর হলো ভাই, এরপরে হলো মন্ত্রণালয় বিভাগ গেল। এখানে মনে রাখবেন প্রাইম মিনিস্টারের মর্যাদার, অর্থাৎ প্রাইম মিনিস্টার মর্যাদার উপদেষ্টা কিন্তু 6 জন। উপদেষ্টা উপদেষ্টা 6 জন। 6 জন উপদেষ্টা। এইচটি ইমাম মারা গেছে, না গেলে এটা 7 জন হইতো। এইচটি ইমাম মারা যাওয়ার কারণে এটা 6 জন, আগে 7 জন হইতো। ক্লিয়ার? আপনারা মনে রাখবেন মন্ত্রণালয় বিভাগ কিন্তু 58, শুধু মন্ত্রণালয় বললে কিন্তু 43টি। 43টি মন্ত্রণালয় বিভাগ হলো 58টি, 58 জন। আর নারী মন্ত্রী 5 জন। আর একটা বিষয়, মন্ত্রণালয়ের নামের পরিবর্তন হয়েছে, যেমন বন ও পরিবেশ। এই বন ও পরিবেশ মন্ত্রণালয়, এর নাম কিন্তু চেঞ্জ হয়ে এখন হয়েছে যে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এখানে জলবায়ু শব্দটা যুক্ত হয়েছে। তথ্য মন্ত্রণালয়, এটা চেঞ্জ হয়েছে, তথ্য মন্ত্রণালয় কিন্তু তথ্য সম্প্রচার মন্ত্রণালয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। আর আগে ছিল সংস্থাপন মন্ত্রণালয়, এটা তো চেঞ্জ হয়ে গেছে অনেক আগেই। সংস্থাপন মন্ত্রণালয়, এটা কিন্তু এখন জনপ্রশাসন মন্ত্রণালয় বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মন্ত্রণালয়, অথবা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। খুব মনে রাখবেন কিন্তু, খুবই মনে রাখবেন, যেটা জনপ্রশাসন দিবস কিন্তু 23 জুলাই। এটা জাতীয় জনপ্রশাসন বললে 23 জুলাই, আর 23 জুন হবে আন্তর্জাতিক জনপ্রশাসন দিবস। আন্তর্জাতিক 23 জুন। হ্যাঁ, যা হোক, জনপ্রশাসন দিবস 23 জুলাই, 23 জুন, রিপিট হয়ে যাক, সমস্যা নাই। যা হোক, রিভিশন হয়ে যাক। আগে পড়ানো হয়ে গেলে রিভিশন হয়ে যাবে। জাস্ট ধুমায় একটা বই খুলে খুলে দেখবেন, যেটা লাগবে সেটা জাস্ট লিখে ফেলবেন। বই খুলে বসে পড়তে থাকবেন, সাধারণ জ্ঞানই পড়বেন। আজকে আপনি কি করবেন? আজকে ক্লাস করবেন, আজকে পরীক্ষা দিবেন, আজকে খেলা দেখবেন, আজকে আবার ক্লাস করবেন। কথা বুঝছেন? অর্থাৎ এই সবগুলো কাজ করবেন। বই খুলে রাখবেন সামনে, বসে বসে সবগুলো কাজ চলবে। প্যারা নিবেন না, বেশি টেনশন করার দরকারই নেই। খুব প্রফুল্ল থাকাটা ইম্পর্ট্যান্ট। মানসিক চাপ কমানোটাই 7 দিন খুব গুরুত্বপূর্ণ। মানসিক চাপ চাপ কমানোটা গুরুত্বপূর্ণ। তাহলে সংস্থাপন মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, এটা বলছে দিবস 23 জুলাই, আর 23 জুন হলো আন্তর্জাতিক জনপ্রশাসন দিবস। আর একটা বিষয় মনে রাখবেন যে, মানে মন্ত্রণালয়ের অধীন এই বিষয়গুলো পরীক্ষায় থাকে। বিভাগ, বিশেষ করে কোন মন্ত্রণালয় কয়টা বিভাগ, যেমন সবচেয়ে বেশি বিভাগ আছে অর্থ মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয় 4টি বিভাগ, পরিকল্পনা মন্ত্রণালয় 3টি বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় 2টি বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় 2টা, একটা জনসেবা, একটা হলো শৃঙ্খলা, একটা হলো জননিরাপত্তা ও সুরক্ষা বিভাগ। জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগ। সুরক্ষা সেবা বিভাগ, অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভাগ 2টি, একটি জননিরাপত্তা আর একটা হলো সুরক্ষা ও সেবা বিভাগ। এই সুরক্ষা সেবা বিভাগে কিন্তু কারা অধিদপ্তর, এটার মধ্যেই কিন্তু কারা অধিদপ্তর কিন্তু সুরক্ষা ও সেবা বিভাগের মধ্যে। এইটাই হলো কারা অধিদপ্তরই প্রকাশ করছে 3053 দিন। এই 3053 দিন বঙ্গবন্ধুর কারা জীবনের গ্রন্থ। বঙ্গবন্ধুর কারা জীবনের গ্রন্থ, যেটা প্রকাশ করেছে কারা অধিদপ্তর অথবা সুরক্ষা সেবা বিভাগ। রাষ্ট্রপতির কার্যালয়ের 2টি বিভাগ, একটা আপন বিভাগ আর একটা হলো জনবিভাগ। একটা জনবিভাগ আর একটা হচ্ছে আপন বিভাগ। জনবিভাগ, আপন বিভাগ।
রাষ্ট্রপতির দুইটা, যেমন সড়ক পরিবহন ও সেতু বিভাগ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। এই সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বিভাগ কিন্তু দুটি, একটা সড়ক বিভাগ আর একটা হলো সেতু বিভাগ। সড়ক ও সেতু, সড়ক ও সেতু, অর্থাৎ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে দুটি বিভাগ। এবং কোনটা কোন মন্ত্রণালয়ের অধীনে এটা কিন্তু আমরা আগেও পড়েছিলাম, আবার রিপিট হয়ে গেল। মন্ত্রণালয়ের অধীনে বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের চারটা বিভাগ, চারটা বিভাগ আমি লিখে দিয়েছিলাম। একটা হলো অভ্যন্তরীণ সম্পদ, একটা বহির সম্পদ, আর একটা হলো অর্থ বিভাগ, আর একটা হলো সম্পর্ক, ইআরডি, ইকোনমিক রিলেশন ডিভিশন, অর্থনীতি সম্পর্ক বিভাগ। রাষ্ট্রপতির দুটি জনবিভাগ এবং হলো আপন বিভাগ, জনবিভাগ এবং আপন বিভাগ। আপনাদের কোনটি কোন মন্ত্রণালয়, বিশেষ করে দুই তিনটা বিষয় জানবেন। স্থলবন্দর নৌ পরিবহন মন্ত্রণালয়, এটা আপনি পারেন, নৌ পরিবহন মন্ত্রণালয়। আপনি মনে রাখবেন বন্যা, এই বন্যা কিন্তু পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে, এটা কিন্তু অবশ্যই দুর্যোগ মন্ত্রণালয় না, পানি সম্পদ মন্ত্রণালয়। এরপরে ধরেন চলচ্চিত্র, এই চলচ্চিত্র কিন্তু তথ্য মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়। মনে রাখবেন চলচ্চিত্রের যে সেন্সর বোর্ড, এই সেন্সর বোর্ডের চেয়ারম্যান কিন্তু তথ্য সচিব, সেন্সর বোর্ডের চেয়ারম্যান, সেন্সর বোর্ডের চেয়ারম্যান কিন্তু তথ্য সচিব। চলচ্চিত্রের চলচ্চিত্রের সেন্সর বোর্ডের চেয়ারম্যান কিন্তু তথ্য সচিব, তথ্য সচিব। তারপরে হলো তারপর হলো যে সমুদ্র গবেষণা ইনস্টিটিউট, এই সমুদ্র গবেষণা ইনস্টিটিউট যেটা রামু কক্সবাজারে, এটা কিন্তু রামু কক্সবাজার, রামু কক্সবাজার। আর এটা কিন্তু বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, রামু কক্সবাজারে। তারপর হলো মুদ্রণ, এই মুদ্রণ বিষয়টা কিন্তু, এটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় না, এটা জনপ্রশাসন মন্ত্রণালয়, জনপ্রশাসন। কপিরাইট যে বিষয়টা আছে, কপিরাইট, এই কপিরাইট কিন্তু শিল্প মন্ত্রণালয় না, এই কপিরাইট কিন্তু হলো কপিরাইট বাংলাদেশ কপিরাইট অফিস, যেটা এই কপিরাইট অফিস কিন্তু কপিরাইট ডিপার্টমেন্ট না, এই কপিরাইট অফিস কিন্তু সংস্কৃতি মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়। বিভিন্ন জাদুঘর, গ্রন্থ, অর্থাৎ গ্রন্থাগার জাদুঘর, এই দুইটা কিন্তু গ্রন্থাগার এবং জাদুঘর, এগুলো কিন্তু সংস্কৃত মন্ত্রণালয়ের অধীনে, সংস্কৃত মন্ত্রণালয়ের অধীনে। খুব গুরুত্বপূর্ণ, আদমশুমারি বা যে কোনো শুমারি, আশু অথবা বলেন কৃষি শুমারি, এগুলো কিন্তু কৃষি মন্ত্রণালয় করে না, আদমশুমারি কৃষি মন্ত্রণালয় করে না, এই সবগুলো করে কিন্তু পরিকল্পনা মন্ত্রণালয়। যত ধরনের শুমারি আছে করে পরিকল্পনা মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়ের, পরিকল্পনা মন্ত্রণালয়ের বিবিএস, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান ব্যুরো, তারা সকল আদমশুমারি, কৃষি শুমারি, সকল শুমারি করে থাকে। আচ্ছা দেখি বঙ্গবন্ধু না, দেখি ইনশাল্লাহ। আপন বিভাগ কি? আপন বিভাগ হলো ওটা ইয়ার রাষ্ট্রপতির নিজস্ব বিভাগ। এরপরে হলো, এরপরে হলো যদি দেখেন দুর্যোগ ব্যবস্থার মধ্যে সীমান্ত, এটা কথা মনে রাখবেন। আপনার এই যে যৌথ নদী কমিশন, জেআরসি, যেটা যৌথ নদী কমিশন, যৌথ নদী কমিশন যেটা হলো জেআরসি, জয়েন্ট রিভার কমিশন, যেটা 1972 তে হয়। এবং এই জেআরসি যৌথ নদী কমিশন কিন্তু পানি সম্পদ মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, যৌথ নদী কমিশন। আর এই যে ভারত এবং বাংলাদেশের মধ্যে জেবিডব্লিউজি, এই খবর জানেন তো? ভারত বাংলাদেশের মধ্যে যৌথ সীমান্ত কমিটি, যৌথ সীমান্ত কমিটি, যেটা সীমান্ত কমিটি 2003 সালে হয়। এটা জয়েন্ট বাউন্ডারি ওয়ার্কিং গ্রুপ, জয়েন্ট বাউন্ডারি ওয়ার্কিং গ্রুপ, বাংলাদেশ ভারতের মধ্যে জয়েন্ট বাউন্ডারি ওয়ার্কিং গ্রুপ, যেটা হলো সীমান্ত বিষয়, এবং এটা হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। অর্থাৎ বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত বিষয় দেখে মন্ত্রণালয়, অর্থাৎ এটা দেখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জেবিডব্লিউজি 2003 সালে হয়। আর একটা হলো বিআইএফপিসিএল,
BIA বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড, বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড 2013। এটা বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড, BFPCL, BD ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড, ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড। এরা কিন্তু এরাই কিন্তু রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কাজ করেছে, অর্থাৎ বিদ্যুৎ কেন্দ্র নিয়ে কাজ করে BFPCL, বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড। সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা এর প্রধান সর্বাধিনায়ক আবার বলেন, অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী হলো প্রধানমন্ত্রী, সশস্ত্র বাহিনী বিভাগের মন্ত্রী হলো প্রধানমন্ত্রী, আর সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক যদি বলে তাহলে রাষ্ট্রপতি। সর্বাধিনায়ক প্রতিরক্ষা কর্মবিভাগের সর্বাধিনায়ক প্রতিরক্ষা, একজন প্রশ্ন করছেন, প্রতিরক্ষা মন্ত্রী তিনি প্রাইম মিনিস্টার, প্রতিরক্ষা বিভাগের সর্বাধিনায়ক প্রেসিডেন্ট, যেটা 61 নং অনুচ্ছেদে আছে। 61 নং অনুচ্ছেদ সংবিধানের সেখানে আছে। আর যদি বলা হয় সশস্ত্র বাহিনী বিভাগ, সশস্ত্র বাহিনী বিভাগ এর প্রধান তিনি কিন্তু প্রাইম মিনিস্টার, আর সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কিন্তু প্রেসিডেন্ট। আপনি দেখবেন সশস্ত্র বাহিনী যারা আছেন, সেনা নৌ বিমান বাহিনী, তাদেরকে ব্যাচ পড়াই দেয় কিন্তু প্রাইম মিনিস্টার, তাদেরকে ব্যাচ কিন্তু প্রেসিডেন্ট পড়ায় না। সর্বাধিনায়ক হলেও তিনি পড়ান না, এটা পড়ান কিন্তু প্রাইম মিনিস্টার। তাহলে বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড এটা বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে অন্তর্ভুক্ত। এরপরে দেখেন সিভিল সার্ভিস মন্ত্রণালয় সংক্রান্ত প্রশ্ন থাকলে করতে পারেন। সিভিল সার্ভিস, সিভিল সার্ভিস দেখেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিভিল সার্ভিস অ্যাক্ট, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিভিল সার্ভিস অ্যাক্ট, সিভিল সার্ভিস অ্যাক্ট এটা কিন্তু 1784 সালে হয়। 1784 সালে হয় বাংলাদেশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিভিল সার্ভিস অ্যাক্ট 1784, এবং এটা করছে কিন্তু ওয়ারেন হেস্টিংস এর আমলে। এই ওয়ারেন হেস্টিংস এর আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিভিল সার্ভিস অ্যাক্ট হয়। 1784-তে হয় ওয়ারেন হেস্টিংস। আর মনে রাখবেন কভেন্যান্টও বলে, কনভেন্যান্টও বলে, এটা হলো কভেন্যান্টেড সিভিল সার্ভিস, কভেন্যান্টেড সিভিল সার্ভিস। এই নিয়োগ শুরু হয় 1786 সালে নিয়োগ হয়। এটাকে বলা হয় সিসিএস। আমরা যেটাকে বলি এখন বিসিএস, তখন বলা হতো সিসিএস। আর সিসিএস শুরু হয় 1783। তিনি হলেন লর্ড কর্নওয়ালিস। এই জন্য বাংলায় এই ওয়ারেন হেস্টিংস তিনি দুইটা কাজ করছেন। একটা হলো বাংলাদেশের সিভিল এই উপমহাদেশের সিভিল সার্ভিস নিয়ে আসছেন, তিনি সিভিল সার্ভিস আইন করছেন। উনি কিন্তু চালু করে যান নাই, এর আগে তিনি চলে গেছেন। সিভিল সার্ভিস আইন করছেন। আর হলো ওনার সময় 1776 সালে, অর্থাৎ ওনার সময় কিন্তু 1772 সালে দুঃখিত, ওনার সময় কিন্তু স্থানীয় সরকার চালু হয় 1772। এবং স্থানীয় সরকার এবং সিভিল সার্ভিসের গুরুত্বপূর্ণ ব্যক্তি হল ওয়ারেন হেস্টিংস। কিন্তু কর্নওয়ালিসকে বলা হয় সিভিল সার্ভিসের জনক বলা হয়, কারণ তিনি প্রথম সিভিল সার্ভিস নিয়োগ শুরু করছেন। আর সিভিল সার্ভিস আইন করেছেন ওয়ারেন হেস্টিংস। কনভেন্যান্ট সিভিল সার্ভিস। এরপরে হলো ইন্ডিয়ান সিভিল সার্ভিস, এটা শুরু হয় 1861 সালে। এরপরে হলো সিএসপি, যেটাকে আইসিএস বলে, 1861। আরেকটা হলো সিএসপি, অর্থাৎ সিভিল সার্ভিস অফ পাকিস্তান, যেটা শুরু হয়েছে 1947-এ সিভিল সার্ভিস অফ পাকিস্তান। আর আমরা যেটাকে বিসিএস বলি, বাংলাদেশ সিভিল সার্ভিস, এটা শুরু হয়েছে 1972-তে বিসিএস শুরু হয়েছে। এই বিসিএস ক্যাডার পোস্ট কিন্তু 26, ক্যাডার 26, সর্বোচ্চ ছিল 30টি।
এ পর্যন্ত সর্বোচ্চ ক্যাডার ছিল 30টি, কমতে কমতে এখন 26টি হয়েছে। অর্থাৎ সিভিল সার্ভিস ক্যাডার 26টি, এর মধ্যে জেনারেল ক্যাডার হলো 14টি, জেনারেল 14 আর প্রফেশনাল 12। প্রফেশনাল ক্যাডার কিন্তু কম আর জেনারেল ক্যাডার কিন্তু বেশি। 14টি জেনারেল আর 12টি হলো প্রফেশনাল। 133 নং অনুচ্ছেদে নিয়োগ পায়, 133 নং অনুচ্ছেদের আলোকে নিয়োগ পায় বিসিএস কর্মকর্তারা। অনুচ্ছেদের আলোকে নিয়োগ, আপনি যে গেজেটভুক্ত হন, সেই গেজেটভুক্ত হওয়ার পিছনে অনুচ্ছেদ হলো 133। 133 নং অনুচ্ছেদের আলোকে আপনি নিয়োগ পান। সিভিল সার্ভিস 26টি ভাই, 27টি না, 27টি না। সিভিল সার্ভিস এক কিন্তু 26টি। সিভিল সার্ভিস অর্থাৎ বিসিএস পোস্ট কিন্তু 26টা, নট 27। ইকোনমিক ক্যাডার অন্তর্ভুক্ত একীভূত হয়ে গেছে। মনিরুল ইসলাম, মইনুল হৃদয় প্রশ্ন করছেন, যখন অপশনে 2টা উত্তর আছে তখন কি করব? বুদ্ধিমত্তা দিয়ে যে কোনো একটা দাগাবেন। অবশ্যই একটা উত্তর হবে, আপনার বুঝতে হবে যে এখানে হয়তো তিনি একটা বিষয় স্কিপ করছেন, উনি অসতর্কতা বশত কোশ্চেন করতে পারেন। আপনি বুদ্ধিমত্তা দিয়ে একটা দাগাবেন, যখন অপশনে উত্তর আছে কিন্তু স্পেলিং মিস্টেক, ওই স্পেলিং মিস্টেকটাই দাগাবেন। ওই যে 36টার মধ্যে গালা যেমন হয়েছিল, গামার পরিবর্তে গালা লিখছিল, ওই রকম একটা দাগাবেন। অপশনে যখন উত্তরই নেই অথবা প্রশ্নটা ভুল, অবশ্যই প্রশ্নের মধ্যে একটা উত্তর আছে, যে কোনো একটা দাগায় আসবেন। অর্থাৎ উত্তর একটা থাকবেই, নিঃসন্দেহে একটা উত্তর আছে। প্রশ্ন ভুল হলেও বুঝবেন, যেমন প্রশ্ন আসছে 34তমতে যে নিচের কোনটি হিন্দু রাষ্ট্র? নেপাল অনেক আগে ছিল, কিন্তু তারপরও নেপাল দাগানোটা সঠিক হবে, কারণ নেপাল, আপনি ব্যাপারটাকে এত এত জটিল করবেন না, এত মনে করবেন না যে তারা খুব বেশি। আসলে যারা কোশ্চেন করে তাদেরকে দেখলে অনেকে বলতেন যে সে কোশ্চেন করে, অনেকের কাছে এই কোশ্চেনটাও আসতো। সত্যি কথা বলতেছি, যে অনেকে যদি জেনে থাকেন বা জানেন যে যারা কোশ্চেন করে তারা কিন্তু একেবারে খুব বেশি যে অনেক স্টাডি করা, খুব স্টুডিয়াস তাও না। কোশ্চেন করে জাস্ট সে একটা পদের কারণে পাচ্ছে, কিন্তু এখন সে স্টুডিয়াস না। নাহলে এত ভুল হবে কেন? কোশ্চেনে প্রচুর ভুল হয়। দেখেন নাই গত বছর দিল্লির রাজধানী থেকে শুরু করে 7টা প্রশ্ন ভুল ছিল গত বছরও, এবং এই বছর আপনি দেখবেন 4 থেকে 5টা কোশ্চেন ভুল থাকবে, কিন্তু উত্তর কিন্তু তারা একটা নিবে। কারণ মেশিন উত্তর না নিলে মেশিন দেখবে না, নিঃসন্দেহে মেশিন দেখবে একটা। আর ইকোনমিক ক্যাডার তো যুক্ত হয় না, ইকোনমিক ক্যাডার তো ইকোনমিক ক্যাডারকে আবার আবার হয় অ্যাডমিনিস্ট্রেশন আর অ্যাডমিন আর ইকোনমিক যুক্ত হয়েছে না, এটা তো ইকোনমিক যুক্ত হয়েছে, জয়েন্ট। এটা কি আবার বিভক্ত হয়ে গেছে? জয়েন্ট হয়েছে তো গত 18 সালে, 18 সালে প্রজ্ঞাপন হয়েছে জয়েন্টের। এখন কি আবার বিভক্ত হয়ে গেছে? মিলিয়া প্রিন্স, আবার কি তারা বিভক্ত হয়ে গেছে? আপনারা কি কেউ জানেন যে ইকোনমিক ক্যাডার কি আবার বিভক্ত হয়ে গেছে? মাস্ট উইথ এডমিন, কিন্তু কখন এটা একত্র হয় নাই, এখন পর্যন্ত হয় নাই, এখন পর্যন্ত হয় নাই। দেখেন, সিভিল সার্ভিসের জন্য প্রশিক্ষণ, সিভিল সার্ভিসের জন্য প্রশিক্ষণ 3টা প্রতিষ্ঠান আছে প্রশিক্ষণ। একটা আছে বিপিএটিসি, আর একটা হলো কি বিসিএস এ, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশন একাডেমি, আর একটা হলো ফরেন সার্ভিস একাডেমি। একটা হলো বিপিএটিসি, বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার, বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার। এটা হলো বিসিএস এর সকল কর্মকর্তাদের, বিসিএস ক্যাডারদের প্রশিক্ষণ দেয়। ট্রেনিং মানে তো প্রশিক্ষণ দেয়। আর এখানে হলো বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন একাডেমি, অর্থাৎ অ্যাডমিন ক্যাডারদের প্রশিক্ষণ দেয়, শুধুমাত্র অ্যাডমিন ক্যাডারদের প্রশিক্ষণ দেয়। আর এটা ফরেন ক্যাডারদের, ফরেন সার্ভিস একাডেমি, এটা জানা উচিত। এবং এটা 1996-এ, এটা 1987-এ, আর এটা 1982 এবং এর প্রধানকে বলা হয় রেক্টর, একজন সচিব পদমর্যাদার রেক্টর। এখানেও সচিব পদমর্যাদার, তার প্রধানকে বলা হয় রেক্টর। আর ফরেন সার্ভিস একাডেমিতে
যিনি প্রধান থাকে তিনি আসলে তেমন কোনো পদ নাই, অর্থাৎ তিনি মানে প্রধান থাকেন, ফরেন সার্ভিস প্রধান। আর এটাও জনপ্রশাসন, এটাও জনপ্রশাসন, আর এটা হলো পররাষ্ট্র, পররাষ্ট্র মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয় আগের দুইটা, এটা হলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। এবং এই ফরেন সার্ভিস একাডেমির সুগন্ধা যে ভবনে অবস্থিত সেটা হলো সুগন্ধা, সুগন্ধা বেইলি রোড। সুগন্ধা হলো বেইলি রোড, এটা সাভার, এটা শাহবাগ। বিপিএটিসি হলো সাভারে, আর বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন একাডেমি হলো শাহবাগে, শাহবাগ। আর এটা হলো বেইলি রোড, ঢাকা। তিনটেই ঢাকা, একটা বেইলি রোড, শাহবাগ এবং সাভার। ফরেন সার্ভিস একাডেমি বিপিএটিসি 1984, হ্যাঁ 1984, বিপিএটিসি 1984, বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন একাডেমি 1987, আর ফরেন সার্ভিস একাডেমি 1996। তার মানে এটা হলো সকল ক্যাডারদের প্রশিক্ষণ হলো বিপিএটিসি, শুধু অ্যাডমিন ক্যাডারদের হলো বিসিএস এ, আর শুধুমাত্র ফরেন ক্যাডারদের হলো ফরেন সার্ভিস একাডেমি, ফরেন সার্ভিস একাডেমিতে। বাংলাদেশ ফরেন সার্ভিসে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে একটা প্রতিষ্ঠান আছে, সেটা হলো আরে ভুলে গেলাম তো, বাংলাদেশ বড় একটা প্রতিষ্ঠান, বিস বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজ, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজ, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজ। এটা হলো বাংলাদেশের পররাষ্ট্র সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করে, পররাষ্ট্র সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করে। বিস জেনে রাখা ভালো, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজ পররাষ্ট্র সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করে। জনপ্রশাসন বিসিএস এ, জনপ্রশাসন মন্ত্রণালয়। সারদা বিসিএস পুলিশ, হ্যাঁ বিসিএস পুলিশদের হলো সারদা। এরপরে দেখেন এরপর স্থানীয় সরকার, স্থানীয় সরকার আর স্থানীয় প্রশাসন। প্রশাসন আগেই বলেছিলাম, প্রশাসন কিন্তু ইউএনও ম্যাজিস্ট্রেট, তারা ইউএনও ডিসি, তারপরে হলো ডিভিশনাল কমিশনার, তারা হলো প্রশাসনের মধ্যে। আর স্থানীয় সরকার হলো ইউনিয়ন, উপজেলা, এগুলো। 1772, 1976, 1772, 1976, 1772, 1976, 1996, 1996, 2016, এই কয়েকটা সাল গুরুত্বপূর্ণ। সর্বপ্রথম স্থানীয় সরকার চালু, স্থানীয় সরকার প্রথম চালু যেটা, সেটা 1772, যেটা করছে ওয়ারেন হেস্টিংস প্রথম স্থানীয় সরকার চালু করেছে। হেস্টিংস 1976 সালে স্থানীয় সরকার অর্ডিন্যান্স, স্থানীয় সরকার অর্ডিন্যান্স জারি, স্থানীয় সরকার অর্ডিন্যান্স জারি হয় 1976 সালে। স্থানীয় সরকার কমিশন গঠন, এটা 1996। স্থানীয় সরকারে দলীয় প্রতীকে নির্বাচন, 2016। স্থানীয় সরকার এই বিশেষ করে ইউনিয়ন পরিষদ সর্বনিম্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সর্বনিম্ন স্বায়ত্তশাসিত সংস্থা। সর্বনিম্ন স্বায়ত্তশাসিত সংস্থা হলো ইউনিয়ন পরিষদ।
1772 প্রথম স্থানীয় সরকার চালু, 1976 স্থানীয় সরকার অর্ডিন্যান্স জারি, 1996 স্থানীয় সরকার কমিশন গঠন, 2016 সালে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে নির্বাচন হয়। আমার সাথে সাথে পারলে লেখেন, সাথে সাথে ওই টপিকটা পাশে রাখবেন, ওই টপিকটা পাশে রাখবেন, সাথে সাথে লিখবেন। পারলে বইয়ের উপরে লিখবেন, বইয়ের উপরে লিখবেন, নীল কালিতে লেখেন অথবা লাল কালিতে লেখেন। পারলে বইয়ের উপরে লিখবেন অথবা খাতায় লিখবেন, কিন্তু আমার সাথে সাথে লেখার চেষ্টা করবেন। স্থানীয় সরকার 1772 সালে প্রথম স্থানীয় সরকার চালু হয় এবং স্থানীয় সরকারের সর্বনিম্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বলে ইউনিয়ন পরিষদ হবে। আর স্থানীয় প্রশাসনের যদি বলা হয় নিচের কোনটি সর্বনিম্ন স্থানীয় প্রশাসন, সেক্ষেত্রে কি হবে? ইউপি চেয়ারম্যান বা প্রশাসক, ইউপি চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ইউনো। উত্তর কি হবে? নিচেরগুলি সর্বনিম্ন স্থানীয় প্রশাসন বা স্থানীয় প্রশাসক। সর্বনিম্ন স্থানীয় প্রশাসক সে কি হবে? উনি কিন্তু স্বায়ত্তশাসিত না, লোকাল গভর্নমেন্টের বিষয় হলো এটা যে স্থানীয় সরকারের সবাই কিন্তু নির্বাচিত প্রতিনিধি। এখানে স্থানীয় প্রশাসন বলতে হবে কি? ইউনো, অবশ্যই ইউনো হবে। আর যদি বলে সর্বোচ্চ স্থানীয় প্রশাসক তাহলে হবে ডিভিশনাল কমিশনার। এখন বিভাগীয় কমিশনার যারা হন তাদের পোস্ট ছিল যুগ্ম সচিব, কিন্তু যারা আছেন সবাই অতিরিক্ত সচিবের দায়িত্ব পালন করছেন, অর্থাৎ পোস্ট একজন সর্বনিম্ন তিনি যুগ্ম সচিব হবেন, বিভাগীয় কমিশনার। তো বিভাগীয় কমিশনার হিসেবে যারা এখন নিযুক্ত আছেন তারা সবাই অতিরিক্ত সচিব, অর্থাৎ অতিরিক্ত সচিব হিসেবে অন্য জায়গায় যাওয়ার চাইতে বিভাগীয় কমিশনার হওয়াটা তাদের জন্য বেটার। এই জন্য অনেকেই অতিরিক্ত সচিব হলেও তারা বিভাগীয় কমিশনের পোস্টকে যান না। অর্থাৎ বিভাগীয় কমিশনার তার পোস্ট হলো যুগ্ম সচিব, কিন্তু বর্তমানে সেটা নিয়োগ পাচ্ছে অতিরিক্ত সচিবগণ নিয়োগ পাচ্ছে। ক্লিয়ার? আপনাদের সদস্যের কথা মনে রাখবেন, সদস্যের কথা মনে রাখবেন। নাম্বার ওয়ান সদস্য হলো যারা ইউপি সদস্য হলো 13 জন, উপজেলা সদস্য 3 জন, আর জেলা পরিষদের সদস্য কিন্তু 21 জন। জেলা পরিষদের সদস্য 21 জন। পৌরসভা এবং হলো সিটি কর্পোরেশন এটা নির্দিষ্ট না। সিটি কর্পোরেশন এবং ইয়াতে কিন্তু সাধারণত নারী আসে, এখানে নারী কিন্তু 3 জন, আর এখানে নারী হলো 1 জন, আর এখানে নারী হলো 5 জন। তাহলে জেলা পরিষদে নারী কিন্তু 5 জন, উপজেলা পরিষদে নারী 1 জন, ইউনিয়ন পরিষদে নারী কিন্তু 3 জন। সদস্যের ক্ষেত্রে এটা। আর পৌরসভা এবং সিটি কর্পোরেশন এই দুইটা হতে হলে যে জিনিসটা লাগে যে 75% জনগণের অকৃষি পেশাজীবী থাকতে হয়। জনগণ হবে অকৃষি পেশাজীবী, 75% জনগণ হবে অকৃষি পেশাজীবী। সদস্য নারী বললে 3 জন, উপজেলা পরিষদের নারী হলো 1 জন, জেলা পরিষদের নারী হলো 5 জন। আপনাদের এই উপজেলা চালু নিয়ে একটা ঝামেলা আছে। উপজেলা প্রথম থানা থেকে উপজেলা হয় 1982। প্রথম থানা থেকে উপজেলা আইন হয় বা অর্ডিন্যান্স হয় 1983। প্রথম উপজেলা নির্বাচন হয় 1985। তার মানে চালু বললে 82, 45টি থানা প্রথমে হয়, এরপরে পর্যায়ক্রমে হতে থাকে, কিন্তু অর্ডিন্যান্স বা আইন হয় উপজেলা পরিষদ আইন বা অর্ডিন্যান্স বলে 1983 হবে। আইন 83, কিন্তু থানা থেকে উপজেলা হয় 1982 সালে। আইন হয় 82 সালে, আর
উপজেলা আইন হয় 1982, আর আইন হয় 83, আর উপজেলা হয় 1982 সালে। আপনাদের মনে রাখতে হবে প্রশাসনিক বিভাগ। আপনাদের এই প্রশ্নের উত্তরটা দেন তো, সরকারের বিভাগ কয়টি? সরকারের বিভাগ কতটি? 8টি, 9টি, 3টি? কোনটা উত্তর হবে? সরকারের বিভাগ কয়টি? 8টি, 9টি, 3টি? সরকারের বিভাগ কতটি? 8টি, 9টি, 3টি? জেলা পরিষদে 21 জনের মাঝে নির্বাচিত কতজন? সবগুলোই, সবাই নির্বাচিত, কিন্তু পরোক্ষ ভোটে নির্বাচন। আপনাদের কিন্তু আমি টেক্সট বুকের মধ্যে পড়েছিলাম যে প্রত্যক্ষ নির্বাচন হলো বাংলাদেশে প্রচলিত সব নির্বাচনই প্রত্যক্ষ, আর পরোক্ষ নির্বাচন হয় কই? পরোক্ষ নির্বাচনে রাষ্ট্রপতি, কারণ এমপিরা ভোট দেয়। রাষ্ট্রপতি নির্বাচনটা হয় পরোক্ষ, আর হলো জেলা পরিষদ ভোটার পরোক্ষ, কারণ এখানে নির্বাচিত প্রতিনিধিরা ভোট দেয়। এই দুইটা নির্বাচন হয় পরোক্ষ, এখানে জনসাধারণ সরাসরি ভোট দেয় না। তাহলে বাংলাদেশ সরকার বিভাগ কয়টা? গুড, থ্যাংক ইউ। অনেকেই বলছে সেটা 3টা, অবশ্যই 3টা, আইন বিভাগ, বিচার বিভাগ এবং শাসন বিভাগ, সরকারি বিভাগ। কিন্তু প্রশাসনিক বিভাগ কিন্তু 8টা হলো প্রশাসনিক বিভাগ। বাংলাদেশের প্রশাসনিক বিভাগ হলো 8টি। এখন মনে রাখবেন আয়তনে বড় বিভাগ কিন্তু চট্টগ্রাম। কিন্তু যদি বলা হয় বড় প্রশাসনিক বিভাগ তখন হবে ঢাকা, কারণ ঢাকায় 13টি জেলা। ঢাকা জেলা হলো 13টি, চট্টগ্রাম হলো 11টি জেলা। চট্টগ্রামে 11টি, ঢাকায় 13টি জেলা। আপনি মনে রাখবেন এই হলো কত? 13 আর 11 হলো 24। আপনি মনে রাখবেন রংপুর ও রাজশাহী দুইটাতেই হলো 8 আর 16টি জেলা। আর মনে রাখবেন ময়মনসিংহ সিলেট সবচেয়ে ছোট প্রশাসনিক বিভাগ, এটা হলো 4 + 4 = 8টি। বরিশালে 6টি, আর খুলনা হলো 10টি। খুলনায় 10টি জেলা। তার মানে 24 আর 16 হলো 40, 40, 48, 54, 8, 10, 64, এই 64টা জেলা। তার মানে বড় প্রশাসনিক বিভাগ বললে সেটা হবে ঢাকা। বড় প্রশাসনিক বিভাগ হলো ঢাকা, এবং সেই ঢাকা হলো আয়তনে কিন্তু বড় জেলা না। আয়তনে কিন্তু বড় জেলা আবার ঢাকা হবে না। এখন বলেন তো আয়তনে ছোট বিভাগ কোনটা? এই প্রশ্নটার উত্তর দেন। আয়তনে ছোট বিভাগ, খুব ঝামেলা হবে। 1 সিলেট, 2 বরিশাল, 3 ময়মনসিংহ, কোনটা হবে বলেন? উত্তর দেন। আয়তনে ছোট বিভাগ কোনটা? আয়তনে ছোট বিভাগ কোনটি? ওকে, আয়তনে ছোট বিভাগ হলো ময়মনসিংহ। আয়তনে ছোট ময়মনসিংহ, জনসংখ্যায় বললো ছোট ময়মনসিংহ। আয়তন এবং জনসংখ্যা দুইটাতেই ছোট বিভাগ ময়মনসিংহ। প্রশাসনিক বিভাগ সেখানে ময়মনসিংহ সিলেট দুইটাই ছোট। প্রশাসনিক ছোট বিভাগ দুইটাই হবে, কারণ দুইটাই 4টা করে জেলা। এখন মনে রাখবেন এই 1971 সালের আগে, 71-এর আগে বিভাগ ছিল 4টি বিভাগ ছিল: ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা। এবং এই 4টা বিভাগ থেকে ভেঙেই আজকে কয়টা হয়েছে? এখান থেকে 8টা হয়ে গেছে। ঢাকা ভেঙে হয়েছে ময়মনসিংহ, আবার রাজশাহী ভেঙে হয়েছে রংপুর, চট্টগ্রাম ভেঙে হয়েছে সিলেট, খুলনা ভেঙে হয়েছে বরিশাল। তার মানে 4টি জেলা ছিল 71 সালের আগে। বাংলাদেশের 71 সালের আগে 4টি জেলা ছিল। 71 সালের আগে 4টি জেলা ছিল। এখন জনসংখ্যা বেশি নিঃসন্দেহে কোথায়?
জনসংখ্যা বেশি হলো ঢাকায়, দ্বিতীয় যে চট্টগ্রাম, তাও আমরা জানি যে চট্টগ্রাম দ্বিতীয়, গুড। কিন্তু কথা হয়েছে যে জনসংখ্যা বেশি ঢাকায় এবং চট্টগ্রামে, কিন্তু জনসংখ্যা বৃদ্ধির হার বেশি বললে সিলেট, আর জনসংখ্যা বৃদ্ধির হার কম বললে বরিশাল। জনসংখ্যার বৃদ্ধির হার কম বললে বরিশাল, আর জনসংখ্যা বৃদ্ধির হার বেশি বললে সিলেট। আর শিক্ষার হার বেশি যদি বলে, শিক্ষার হার বেশি, সেটা কিন্তু বরিশাল। শিক্ষার হার বেশি, এই যে না, শিক্ষার হার বেশি বললে কিন্তু বরিশাল। আজ পদ্মা মেঘনা হয়ে গেছে, পদ্মার মেঘনা হয়ে গেছে আজকে। প্রজ্ঞাপন দিছে নাকি? আজকে তো হওয়ার কথা না, বৃহস্পতিবার দিন কেমনে হয়? সাধারণত সোমবার মঙ্গলবার হয়। আজকে হয়ে গেছে পদ্মা মেঘনা? নিউজ তো পাইলাম না। এখন দেখেন, জেলার ব্যাপারে আসেন, প্রশাসনিক জেলা। জেলা আমি সেদিন ক্লাসে বলছি, আয়তনে বড়, আয়তনে বড় কিন্তু রাঙামাটি। আয়তনে বড় রাঙামাটি, জনসংখ্যায় বড়, তাতে তো ঢাকাই হবে। আর যদি বলে আয়তনে বড় জেলা রাঙামাটি, জনসংখ্যায় বড় হলো ঢাকা, আর আয়তনে ছোট, আয়তনে ছোট বললে কিন্তু নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ সবচেয়ে ছোট। এই নারায়ণগঞ্জ ছোট কিন্তু সবচেয়ে বেশি মানে কম ধনী, মানে কম গরিব, দরিদ্র সবচেয়ে কম নারায়ণগঞ্জে। আয়তনে ছোট হলো নারায়ণগঞ্জ, জনসংখ্যায় ছোট হলো বান্দরবান। জনসংখ্যায় ছোট হলো বান্দরবান, এবং ঘনত্ব বা জনসংখ্যায়, টোটাল জনসংখ্যা এবং ঘনত্ব দুইটাতেই ছোট কিন্তু বান্দরবান। আর মনে রাখবেন, শিক্ষায়, শিক্ষায় বড় জেলা পিরোজপুর। শিক্ষায় বড় কিন্তু পিরোজপুর। আর দারিদ্র্যে বড় জেলা, দারিদ্র্যে বড় জেলা কুড়িগ্রাম। কুড়িগ্রাম। তবে বান্দরবান আর বরিশাল, বান্দরবান বরিশাল তারাও কিন্তু দরিদ্রে বেশি। দুইটা মনে, সরি, পটুয়াখালী, বান্দরবান এবং পটুয়াখালী। যদি বলে সবচেয়ে বেশি দরিদ্র খানা, সবচেয়ে বেশি দরিদ্র খানা বেশি হলো পটুয়াখালী, সবচেয়ে বেশি বহুমাত্রিক দারিদ্র বান্দরবান। বহুমাত্রিক দারিদ্র, বহুমাত্রিক দারিদ্র বান্দরবান, সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি দারিদ্র কুড়িগ্রাম, সবচেয়ে বহুমাত্রিক দারিদ্র বান্দরবান, সবচেয়ে খানা মানে দারিদ্র, দরিদ্র খানা তাহলে পটুয়াখালী। প্রাইম মিনিস্টার মিটিং এ নাম দিয়েছেন ও আজকে? হ্যাঁ, আজকে তিনি অনেকগুলো উদ্বোধন করছেন, তখন তিনি একটা নাম প্রস্তাব করছেন নাকি? মিটিং দেখছে যে ইসের ভিডিও কনফারেন্স। শিক্ষায় বড় বা প্রথম, যাই বলেন একই কথা। জেলা নিয়ে অনেক তথ্য আছে, যেমন জেলা বাজেট। জেলা বাজেট প্রথম হয়েছে টাঙ্গাইলে। টাঙ্গাইলে প্রথম জেলা বাজেট। বাল্য বিবাহ মুক্ত জেলা, বাল্য বিবাহ মুক্ত জেলা, প্রথম জেলাটা হলো লালমনিরহাট। লালমনিরহাট। ন্যাশনাল সার্ভিস চালু, ন্যাশনাল সার্ভিস চালু কুড়িগ্রাম। ন্যাশনাল সার্ভিস মানে ঘরে ঘরে চাকরি দেয়া। তারপরে হলো 100% স্যানিটেশন কুমিল্লা, স্যানিটেশন কুমিল্লা, 100% স্যানিটেশন কুমিল্লা। তাহলে শিক্ষায় বড়, সেটা হলো পিরোজপুর, এবং শিক্ষায় সবচেয়ে কমও কিন্তু নারায়ণগঞ্জ। শিক্ষায় কম কিন্তু নারায়ণগঞ্জ। শিক্ষায় না, শিক্ষায় পিছিয়ে সুনামগঞ্জ। সুনামগঞ্জ, নারায়ণগঞ্জ দ্বিতীয়, সুনামগঞ্জ সবচেয়ে শিক্ষায় পিছিয়ে। তা পিছানোটা আসে না, এটা আগানোটাই আসে। প্রশাসনিক জেলা মনে রাখবেন, ওই যে অবশ্যই যেন বৃহত্তর জেলা।
বৃহত্তর জেলা কিন্তু 17টি, ভুল হয় না যেন। বৃহত্তর জেলা 17টি, 1971 সালে জেলা ছিল 19টি। 1971 সালে জেলা ছিল 19টি, আর বৃহত্তর জেলা হলো 17টি। তবে বৃহত্তর ফরিদপুর আসতে পারে, কারণ এটা নিয়ে জেলা হবে, বিভাগ হবে। এটা আগেই প্রস্তাব ছিল যে পদ্মা জেলা, পদ্মা বিভাগ হবে। সেখানে বৃহত্তর জেলা হলো ফরিদপুর। এই ফরিদপুর বৃহত্তর জেলায় 5টি জেলা, 5টি জেলা বৃহত্তর ফরিদপুরে, 5টি। এক নিজে ফরিদপুর একটা, তারপরে মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, এবং রাজবাড়ী। ভালো হবে। ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, এরা হলো বৃহত্তর ফরিদপুরের 5টি জেলা। আর বৃহত্তর ময়মনসিংহের জেলা কিন্তু 6টি। বৃহত্তর ময়মনসিংহে জেলা ছিল 6টি, কিন্তু বিভাগের মধ্যে হলো 4টি। বৃহত্তর ময়মনসিংহের বিভাগের অন্তর্ভুক্ত 4টি জেলা, আর এই 6টির মধ্যে টাঙ্গাইল আর হলো কিশোরগঞ্জ। টাঙ্গাইল এবং কিশোরগঞ্জ তারা ঢাকা বিভাগে রয়ে গেছে, তারা ময়মনসিংহ বিভাগে যায়নি। অর্থাৎ টাঙ্গাইল কিন্তু বৃহত্তর ময়মনসিংহের অন্তর্ভুক্ত, কিশোরগঞ্জ বৃহত্তর ময়মনসিংহের অন্তর্ভুক্ত। শিক্ষায় পিছিয়ে কি জামালপুর? এটা আমার খেয়াল নাই, একটু কনফিউজড। এটা সুনামগঞ্জ ছিল আগে, এখন জামালপুর হতে পারে। শিক্ষায় সবচেয়ে এগিয়ে আছে পিরোজপুর, এটা জানি। রিসেন্ট মনে আমি দিছি পিসিএ কোনটা, কিন্তু আমার খেয়াল নাই এখন। আপনাদের এখন 2টা প্রতিষ্ঠান খুব জানা দরকার। একটা হলো নিকার খুবই জানা দরকার। নিকার হলো প্রশাসনিক সংস্কার কমিটি। নিকার হলো ন্যাশনাল ইমপ্লিমেন্টেশন কমিটি ফর দ্য উনিশশো চুরাশি সালে 23টি থেকে 64টি জেলা হয়। 1984 সালে 23টি থেকে 64টি জেলা হয়। ন্যাশনাল ইমপ্লিমেন্টেশন কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস অথবা রিঅর্গানাইজেশন। এটা কিন্তু প্রাইম মিনিস্টার অফিসের অধীনে। এর প্রধান কিন্তু প্রাইম মিনিস্টার, এর প্রধান কিন্তু পিএম। প্রশাসনিক সংস্কার কমিটি, এই কমিটির কাজ হলো নতুন জেলা উপজেলা করা, নতুন জেলা উপজেলা বিভাগ, গ্রাম, ইউনিয়ন, যা বলেন, সিটি কর্পোরেশন, এই সবগুলো তারা করে। নিকার প্রশাসনিক সংস্কার কমিটি বলা হয় নিকারকে, এবং নিকার প্রাইম মিনিস্টার অফিসের অধীনে, এবং এর প্রধান কিন্তু প্রাইম মিনিস্টার অফিসের অধীনে। এটা কিন্তু প্রধান কিন্তু প্রাইম মিনিস্টারের। ন্যাশনাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস কমিটি অথবা ইমপ্লিমেন্টেশন কমিটি ফর অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস বা রিঅর্গানাইজেশন, প্রশাসনিক সংস্কার কমিটি, নিকার। আপনাদের মধ্যে একটা বিষয় থাকতে পারে, সশস্ত্র বাহিনী প্রতিষ্ঠা 21 নভেম্বর 1971। ঠিক এই দিনকেই কিন্তু বাংলাদেশ ভারতের মধ্যে যৌথ বাহিনী গঠন। 21 নভেম্বর 1971 বাংলাদেশ ভারতের মধ্যে যৌথ বাহিনী গঠন এবং সশস্ত্র বাহিনী প্রতিষ্ঠা একই তারিখে হয়। তবে 6 ডিসেম্বর কি একটা বিষয় থাকে, 6 ডিসেম্বর 1971, সেটা হলো মিত্র বাহিনী। এই যৌথ বাহিনী আর মিত্র বাহিনী কিন্তু একই কথা।
মিত্র বাহিনী অথবা যৌথ বাহিনী গঠন কিন্তু 21 নভেম্বর 1971। আর মিত্র বাহিনী প্রথম আক্রমণ যৌথ আক্রমণ 6 ডিসেম্বর 1971, এবং সেই আক্রমণটা করে তার 8 নম্বর সেক্টরে পাকিস্তানের বিরুদ্ধে 8 নম্বর সেক্টরে আক্রমণ করে। প্রথম আক্রমণ করে 6 ডিসেম্বর 1971 8 নম্বর সেক্টরে। আর সেই 8 নম্বর সেক্টর মানে হলো প্রথম করেছে যশোরে, 8 নম্বর সেক্টর, সেখানে প্রথম আক্রমণ করে যশোর। এবং আপনি জানেন যে যশোর প্রথম শত্রু মুক্ত হয়, যশোর প্রথম শত্রু মুক্ত হয় 7 ডিসেম্বর না 6 ডিসেম্বর, 7 ডিসেম্বর, 7 ডিসেম্বর 1971 প্রথম শত্রু মুক্ত হয় কিন্তু যশোর। 7 ডিসেম্বর 1971, 7 ডিসেম্বর 1971। বহুমাত্রিক দারিদ্র্য মানে হলো, আমি জানি না এটা, আমি স্টাডি করি নাই, দেখছি বহুমাত্রিক দারিদ্র্যের কথা বলছে করোনার কারণে হয়েছে, করোনার কারণে বহুমাত্রিক দারিদ্র্য হয়েছে। এবং বহুমাত্রিক দারিদ্র্য বাংলাদেশে 42%, 42% বহুমাত্রিক দারিদ্র্য, এবং তার মধ্যে সবচেয়ে বেশি আছে বান্দরবানে। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, না ভাইয়া, না না, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে নাই তো, মানে ইন্ডিয়া পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, সরি, পাকিস্তান প্রথম যুদ্ধ ঘোষণা করছে। পাকিস্তান যুদ্ধ ঘোষণা করে 3 ডিসেম্বর, এবং 3 ডিসেম্বর কিন্তু আক্রমণ করছে অপারেশন চেঙ্গিস খান। পাকিস্তান ভারতে যে আক্রমণ করেছে তার নাম অপারেশন চেঙ্গিস খান। এই অপারেশন চেঙ্গিস খান আক্রমণ করেছে 3 ডিসেম্বর পাকিস্তান ভারতে। আর 6 ডিসেম্বর আমরা মিত্র বাহিনী আক্রমণ করেছিলাম, 6 ডিসেম্বর মিত্র বাহিনী আক্রমণ করেছিলাম হলো পাকিস্তানের বিরুদ্ধে 8 নম্বর সেক্টরে। আর মিত্র বাহিনী যৌথ বাহিনী গঠন 21 নভেম্বর 1971, সশস্ত্র বাহিনী গঠনও 1971 সালের 21 নভেম্বর, সশস্ত্র বাহিনী প্রতিষ্ঠা। 8 নম্বর সেক্টরে আক্রমণ করে এবং যশোর শত্রুমুক্ত হয় 6 নাকি 7 ডিসেম্বর, 7 ডিসেম্বর না? আর এটা তো জানেন সবাই, উপজেলা কিন্তু বাংলাদেশে উপজেলা কিন্তু 495টা, সর্বশেষ 3টা যেন মনে থাকে। ডাসার একটা আছে কুমিল্লা, সরি ডাসার মাদারীপুর, ডাসার হলো মাদারীপুর, মধ্যনগর সুনামগঞ্জ, আর ঈদগাঁও কক্সবাজার, এই 3টা হলো সর্বশেষ উপজেলা, 495টা উপজেলা। আর পৌরসভা কিন্তু 330টি, এটা কিন্তু ইসে বলছে। পৌরসভা 329টি তো আমরা সচরাচর পাই, কিন্তু সিটি নির্বাচন কমিশন, ইলেকশন কমিশনের একটা প্রজ্ঞাপন দেখছি আমি। এই প্রজ্ঞাপনে দেখলাম যে 330টি পৌরসভায় নির্বাচনের জন্য তারা তফসিলের জন্য সরকারের কাছে আবেদন করছে। সেই প্রজ্ঞাপনে 330 লেখা। যশোর 6 ডিসেম্বর, 6 ডিসেম্বর, আচ্ছা ঠিক আছে। এখন বিষয় হচ্ছে যে 330টি পৌরসভা, এটা দেখছি ইলেকশন কমিশন একটা প্রজ্ঞাপনে। হ্যাঁ, যদি 330টি, যদি আমাদের সব জায়গায় লেখা 329টি, কিন্তু ওই প্রজ্ঞাপনটা 330টি দেখছি আমি। সরকারি ভাবে আমরা দেখি 329টি, কিন্তু ওনারা প্রজ্ঞাপন দিছে যে প্রজ্ঞাপনটা খুব বেশি দিন আগের না, কয়েকদিন আগের। এই যে নির্বাচনের জন্য তারা প্রস্তুতি নিচ্ছে, সেটার অনুমতি চাচ্ছে, সেখানে প্রজ্ঞাপনে হলো 330টি। আমাদের বেসিক তো 329টি দেয়া আছে, কিন্তু প্রজ্ঞাপনে, ইলেকশন কমিশনের প্রজ্ঞাপনে 330টি। এক মিনিট, আমি প্রজ্ঞাপনটা বের করে ফেলি, আবার একটু দেখি, আমি ভুল আমারও হতে পারে, এই মুহূর্তে জেনে নেওয়াটা উত্তম। ব্যাটিং করে কারা দেখ না, বাংলাদেশ খেলা তো 4টায়। ও দুঃখিত ভাই, আল্লাহ রে, দেখছেন কি অবস্থাটা। পৌরসভা 329টি, বইতে যেটা আছে সেটাই, আমি ওই প্রজ্ঞাপন দেখে বইতে 329টা দেখছি। এই যে প্রজ্ঞাপন, পৌরসভা সাধারণ নির্বাচন, পৌরসভা সংখ্যা 329টি, দেখা যায়? এই যে দেখা যায় না রে,
এই এই যে 329টি আপনি দেখছেন, 329টি পৌরসভা, 329টি, 330/31 দেখাবেন না। ইলেকশন কমিশনের প্রজ্ঞাপনটা আমি বের করছি, 329টি লেখা, আমি দুঃখিত 30টি ভুলে বলছি। এরপরে দেখেন, আপনি দেখেন বাংলাদেশে আছে সামরিক বাহিনী, সামরিক বাহিনী, আধা সামরিক বাহিনী, আধা সামরিক বাহিনী, আর একটা হলো বেসামরিক বাহিনী। এই তিনটা বাহিনীর কথা মনে রাখবেন। সামরিক কিন্তু সেনা নৌ বিমান, সেনা নৌ বিমান, এরা কিন্তু সামরিক। আধা সামরিক কিন্তু বিজিবি, কোস্টগার্ড, বিজিবি কোস্টগার্ড, তারা হলো আধা সামরিক বাহিনী। আর বেসামরিক বাহিনী কিন্তু পুলিশ, বেসামরিক বাহিনী হলো পুলিশ। আর এই পুলিশের অধীনে হলো র্যাব। র্যাব কিন্তু আলাদা কোনো ডিপার্টমেন্ট না, র্যাব ইজ দ্য পার্ট অফ পুলিশ। র্যাব এবং পিবিআই, পিবিআই এর কথা মনে রাখবেন, পিবিআই প্রতিষ্ঠা কিন্তু 2012 সালে, পিবিআই 2012 সালের প্রতিষ্ঠা। এই পিবিআই কিন্তু এফবিআই এর আদলে হয়েছে, পিবিআই হয়েছে এফবিআই এর আদলে, তদন্ত করে। এফবিআই এর আদলে গঠিত পিবিআই, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। আর এফবিআই হলো যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন হলো যুক্তরাষ্ট্রের, আর পিবিআই হলো বাংলাদেশের। 2012 সালে হয়েছে। আপনারা মনে রাখবেন ইউনিয়ন, ইউনিয়ন সংখ্যা কিন্তু 4571টি। আর মনে রাখবেন ইউনিয়ন তথ্য সেবা 4501টি, তথ্য সেবা 4501টি 2009 সালে চালু হয়। ইউনিয়ন তথ্য সেবা 2009 সালে চালু হয়। ইউনিয়ন তথ্য সেবা 4501টি, 4501টি 2009 সালে ইউনিয়ন তথ্য সেবা চালু হয়। কি নাইম আউট হয়ে গেছে গত ম্যাচে ভাব নিয়ে, এটা কিছু কাজ হলো ওটা। বাংলাদেশ ব্যাটিং করে, বাংলাদেশ 1 রানে 1 উইকেট পাপুয়া নিউগিনির সাথে। সেগ্রিগেটেড অবস্থা বাংলাদেশের, শৃঙ্খলাই নাই। নাইম আউট হয়ে গেল, দিস ইজ 9 দিলাম গত ম্যাচে, নাইম শেষ। ওকে ভাই, আপনারা 45 তথ্য সেবা, 4501টি 2009 সালে চালু হয় তথ্য সেবা, ইউনিয়ন তথ্য সেবা। 13,881 কমিউনিটি ক্লিনিক, কমিউনিটি ক্লিনিক 13,881। এটা অর্থনীতি সমীক্ষা আছে, বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি, বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি, বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি। বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি, বঙ্গবন্ধু যে 8 জানুয়ারি মুক্তি পায়, এটা কি জানি? 8 জানুয়ারি 1972, করাচির মিরানওয়ালি কারাগার, করাচির মিরানওয়ালি কারাগার থেকে, মিরানওয়ালি কারাগার থেকে মুক্তি, কারাগার থেকে মুক্তি। এবং তাকে মুক্তি পাওয়ার পর বলা হয় আপনি কোন জায়গায় যাবেন, হয়তো ইরান দিয়ে যেতে পারবেন অথবা ইউকে থেকে যেতে পারবেন। বঙ্গবন্ধু ইউকে কে বেছে নেয়, ইরানে যায় নাই। অর্থাৎ এই করাচি থেকে বঙ্গবন্ধু গেছে সাইপ্রাস, এবং সাইপ্রাস হয়ে গেছে লন্ডনে, সাইপ্রাস থেকে যায় লন্ডন। অর্থাৎ বঙ্গবন্ধু এই 8 তারিখে লন্ডন পৌঁছায়, 8 তারিখে লন্ডন পৌঁছায়, 8 8 জানু। বঙ্গবন্ধু লন্ডন থেকে 10 তারিখে আসে কত, 10 তারিখে আসে দিল্লি, দিল্লির পালাম বিমানবন্দর, দিল্লির পালাম বিমানবন্দর, পালাম, পালাম বিমানবন্দর, এখন যেটা জওহরলাল ফিরোজ গান্ধী, যেটা এখন ফিরোজ গান্ধী বিমানবন্দর। এই পালাম বিমানবন্দরে আসে, সেখান থেকে এই 10 তারিখেই 3টায় বিকাল, বলা আছে 3টা 20 মিনিট, এটা একটু কনফিউশন আছে, এটা রিসেন্টলি দেখে বলতে হবে।
সেখানে তিনি আসেন। যাক, অর্থাৎ তিনি মিরানলে কারাগার থেকে মুক্তি পান, লন্ডন যান, সাইপ্রাসে লন্ডন যান, ওখান থেকে তিনি দিল্লি আসেন, সেখান থেকে ঢাকা আসেন। ঢাকা 1টা 20 মিনিট মনে হয়, 1টা 20 ঢাকা আসেন। ঢাকা আসেন 1টা 20 মিনিটে। আর এই বঙ্গবন্ধু উনি 10 জানুয়ারি তিনি স্বদেশ প্রত্যাবর্তনের বক্তব্য রাখেন এবং তিনি 5 থেকে 6 ফেব্রুয়ারি দিল্লি সফর করেন। 5 থেকে 6 ফেব্রুয়ারি, এবং তাকে একটা সংবর্ধনা দেওয়া হয় এবং তিনি সংবর্ধনার একটা বক্তব্য রাখেন। সংবর্ধনা অর্থাৎ কলকাতায়, দিল্লি সফর করেন এবং এখানে ভারত সফর করেন, কিন্তু কলকাতায় একটা বক্তব্য রাখেন। কলকাতায় বক্তব্য রাখেন এবং সেই বক্তব্যে তিনি বলেন যে রিক্ত আমি সিক্ত আমি দেয়ার কিছু নাই, আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই। রিক্ত আমি সিক্ত আমি দেয়ার কিছু নাই, রিক্ত আমি সিক্ত আমি দেয়ার কিছু নাই, আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই। আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই। এবং তখন পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী ছিল তা ছিল জ্যোতি বসু। মুখ্যমন্ত্রী ছিল জ্যোতি বসু। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিল জ্যোতি বসু। ওকে আজান দিচ্ছে আমার নামাজ শেষে। সরাসরি বাংলাদেশে আসতে পারে নাই, কারণ বাংলাদেশে তখন বিমান যোগাযোগ ছিল না পাকিস্তানের সাথে। আচ্ছা আসেন, এখানে আমরা ক্লাসে তাহলে ইন করি। আচ্ছা খেলা দেখাই, অর্থাৎ মাগরিবের পর ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। ক্লাস শুরু হবে 6:30টায়, 6টায় সন্ধ্যা 6টায় ক্লাস হবে ইনশাআল্লাহ। নেক্সট ক্লাস সন্ধ্যা 6টায়। বাংলাদেশ ব্যাটিং করে তো খেলাটা দেখেন, নয়তো পড়াশোনা মন বসবে না। 6টায় নামাজ টামাজ শেষে, অর্থাৎ মাগরিব এবং ঈশা নামাজ শেষে সন্ধ্যা 6টায় আমরা ব্যাক করবো। উইল ব্যাক at 6 p.m. ইনশাআল্লাহ। 6 p.m.